হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি সমস্ত স্টেট লেভেলের এক্সাম এবং সেন্ট্রাল লেভেলের এক্সামে কিন্তু হেল্পফুল হবে। শুরু করছি প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। বলছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ, আগে তোমরা প্রশ্নটা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার ব্যাখ্যাটা শুনে নিও। রুদ্রপ্রয়াগ কোন কোন নদীর মিলিত প্রবাহ? অপশন বলছে অলকানন্দা মন্দাকিনী, নাকি অলকানন্দা ধৌলিগঙ্গা, নাকি অলকানন্দা পিণ্ডার, নাকি অলকানন্দা ভাগীরথী। আর একবার বল দিচ্ছি, অলকানন্দার সাথে মন্দাকিনী, নাকি অলকানন্দার সাথে ধৌলিগঙ্গা, নাকি অলকানন্দার সাথে কি পিণ্ডার, নাকি অলকানন্দার সাথে ভাগীরথী। পারি বলতে কেউ? অলকানন্দার সাথে মন্দাকিনী। অলকানন্দার সাথে মন্দাকিনী। আচ্ছা, আগে বলি প্রয়াগ কি। প্রয়াগ হচ্ছে যে স্থানেতে দুটো বা তিনটে নদী এসে মিলিত হয় তাকে প্রয়াগ বলা হয়ে থাকে। আচ্ছা, প্রয়াগের সাথে দোয়াবের পার্থক্যটা বলে দিই। দুটি নদী যখন মিলিত হচ্ছে তার মাঝখানের যে সমভূমিটা তাকে বলা হবে দোয়াব, আর যে দুটো নদী যেখানে সঙ্গম স্থল বা মিশছে সেটাকে বলা হবে প্রয়াগ। তাহলে এই যে বলছে রুদ্রপ্রয়াগ, প্রয়াগ মানে নিশ্চয়ই দুটো নদীর বা তিনটে নদীর মিলন স্থল রয়েছে, সেটা কি তাই প্রয়াগ বলছে? তাহলে এরকম ভারতে অনেকগুলি প্রয়াগ রয়েছে, মেন 5টি প্রয়াগ রয়েছে, যে 5টি প্রয়াগকে হিন্দু ধর্মের ক্ষেত্রে কি খুব পবিত্র জায়গা বলে মনে করা হয়। সর্বপ্রথম রয়েছে কি বিষ্ণুপ্রয়াগ, তারপরে কি রয়েছে তোর নন্দপ্রয়াগ, তারপর রয়েছে কর্ণপ্রয়াগ, তারপরে রয়েছে তোর রুদ্রপ্রয়াগ, আর 5 নম্বর প্রয়াগ রয়েছে দেবপ্রয়াগ। বিষয়টা পুরোটা বলে দিচ্ছি। দেখ, শতপথ হিমবাহ বা শতপথ গ্লেশিয়ার থেকে অলকানন্দা উৎপত্তি হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। সেই মুহূর্তে ধৌলিগঙ্গা নামে একটি নদী এসে অলকানন্দা নদীর সাথে মিলিত হলো। এই যে বললাম দুটো নদী যখন কোনো স্থানে মিলিত হবে সেই সংযোগ স্থলটাকে বলা হয় একটা প্রয়াগ বলা হয়। তাহলে অলকানন্দা এবং ধৌলিগঙ্গা নদীর মিলিত প্রবাহকে বলা হবে কি বিষ্ণু প্রয়াগ। আবার অলকানন্দা প্রবাহিত হচ্ছে, তখন আবার একটি নদী এসে মিলিত হলো নন্দাকিনী। মাথায় রাখবি নন্দা, দন্তন্য, কিন্তু মন্দা একটা আলাদা, দন্তন্য একটা আলাদা। তাই নন্দাকিনী একটা এসে নদী মিলিত হলো। তাহলে অলকানন্দার সাথে নন্দাকিনী নদী এসে যখন মিলিত হলো সেই জায়গাটাকে বলা হচ্ছে নন্দপ্রয়াগ। আবার অলকানন্দা প্রবাহিত হচ্ছে, একটি নদী এসে মিলিত হলো কি পিণ্ডার, নদীটার নাম হচ্ছে পিণ্ডার। তাহলে পিণ্ডার নদীর সাথে অলকানন্দা নদীর যে মিলিত প্রবাহ বা মিলন স্থল বা সঙ্গম স্থল সেটাকে বলা হবে কি কর্ণপ্রয়াগ। এরপর আসছে মন্দাকিনী। দেখ, সেটা কিন্তু নন্দাকিনী ছিল, এটা হচ্ছে মন্দাকিনী। মন্দাকিনী নদী এসে কিন্তু আবার অলকানন্দের সাথে মিলিত হবে, সেই জায়গাটাকে বলা হবে রুদ্রপ্রয়াগ। প্রশ্ন এটি চেয়েছে রুদ্রপ্রয়াগ কি, তাহলে অলকানন্দা নদীর সাথে যখন মন্দাকিনী নদী এসে মিলিত হচ্ছে সেই মিলন স্থলটাকে বলা হচ্ছে রুদ্রপ্রয়াগ। আবার অলকানন্দা নদী প্রবাহিত হচ্ছে দক্ষিণ দিকে। ভাগীরথী বা যেটা গঙ্গা, গঙ্গার নাম নিয়ে কিন্তু অনেক বিষয় রয়েছে, যেমন উৎপত্তি স্থলে অর্থাৎ গাঙ্গেত্রী হিমবাহ থেকে এই দেবপ্রয়াগ পর্যন্ত কিন্তু গঙ্গা নদী প্রথমে ভাগীরথী নাম নিয়েছিল। দেবপ্রয়াগের পর থেকে কি হয়ে গেল, নদীটা গঙ্গা নাম নিয়ে নিল। গঙ্গা নাম নিয়ে চলার পর পশ্চিমবঙ্গে যখন ঢুকছে তখন আবার হুগলি নদী নাম নিয়ে নিচ্ছে। আবার যখন প্রধান শাখাটা বাংলায় এসে চলে যাচ্ছে তাহলে পদ্মা নাম নিয়ে নিচ্ছে, বুঝতে পারলি? তাহলে এটা কিন্তু সব গঙ্গারই কিন্তু ভাগ। আচ্ছা, গঙ্গারই বিভিন্ন স্থানে বিভিন্ন নাম। তাহলে দেবপ্রয়াগ কি, ওই যে গাঙ্গেত্রী হিমবাহ থেকে গঙ্গাটা আসছিল আর অলকানন্দাটাও আসছিল, অলকানন্দার মিলিত প্রবাহ, ওই দুটো নদীর মিলিত প্রবাহ হয়ে গেল দেবপ্রয়াগ। তাহলে 5টা প্রয়াগ বুঝতে পারলি। আর একবার বলে দিচ্ছি অলকানন্দ, আর বলে দিই আমরা কি কেদারনাথ, কেদারনাথ যে মন্দির রয়েছে কেদারনাথটা কিন্তু মন্দাকিনী নদীর তীরে অবস্থিত, আর বদ্রীনাথটা কিন্তু অলকানন্দা নদীর তীরে অবস্থিত। তাহলে বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত? অলকানন্দা। আর কেদারনাথ মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। একবার পুরোটা বলেছি। অলকানন্দা শতপথ গ্লেশিয়ার থেকে উৎপত্তি হয়ে প্রবাহিত হওয়ার সময় ধৌলিগঙ্গা নদী এসে মিলিত হলো, যে জায়গাটার নাম বিষ্ণুপ্রয়াগ,
তারপর আবার অলকানন্দা আবার প্রবাহিত হতে হতে একটা নন্দাকিনী নদী এসে মিলিত হলো, যার নাম হলো নন্দপ্রয়াগ। তারপর পিন্ডার নদী আবার অলকানন্দার সাথে এসে মিলিত হচ্ছে, সেটা হচ্ছে কি কর্ণপ্রয়াগ। তারপরে হচ্ছে মন্দাকিনী নদী এসে মিলিত হলো, যেটার নাম হচ্ছে কি রুদ্রপ্রয়াগ। আর ভাগীরথী নদী এসে মিলিত হলো কি, যার নাম হচ্ছে দেবপ্রয়াগ। বুঝতে পারলি? আবার একটা আসবে দেবী, যে গঙ্গা যখন প্রবাহিত হচ্ছে, গঙ্গার সাথে এসে মিলিত হচ্ছে যমুনা নদী এসে মিলিত হচ্ছে, তাই তো, যেটা বলে এলাহাবাদ বা প্রয়াগরাজ। তাহলে এলাহাবাদ কোনটা না, গঙ্গার সাথে যখন যমুনা নদী এসে মিলিত হয়েছে, এই জায়গাটাকে বলা হয় এলাহাবাদ বা বর্তমান নাম প্রয়াগরাজ। তাহলে বুঝতে পারলি, এই প্রয়াগটা কিন্তু এবছর সমস্ত এক্সামে কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ভিটামিনের অভাবে মানবদেহে কোবাল্টের অভাব দেখা যায়? কোন ভিটামিনের অভাবে মানবদেহে কোবাল্ট নামক যে খনিজটা রয়েছে তার অভাব দেখা যায়? অপশন হচ্ছে ভিটামিন B2, নাকি ভিটামিন B5, নাকি ভিটামিন B12, নাকি ভিটামিন B6? পারবি? ভিটামিন B12। আচ্ছা, আমরা জানি ভিটামিন বি কে বি কমপ্লেক্স বলা হয়। কেন বলা হয় না, ভিটামিন বি এর মধ্যে কিন্তু 8টা প্রকারভেদ রয়েছে। তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কয় ধরনের ভিটামিন রয়েছে? 8 ধরনের। কি কি না, ভিটামিন B1 যার রাসায়নিক বা কেমিক্যাল নাম কি থিয়ামিন বা থায়ামিন, ঠিক আছে, ভিটামিন B1 এর থিয়ামিন। B2 এর হচ্ছে কি রাইবোফ্লাভিন। আচ্ছা, ভিটামিন B3 কি নিয়াসিন। ভিটামিন B5 4 কিন্তু নাই, ভিটামিন B5 এর হচ্ছে কি প্যান্টাথেনিক অ্যাসিড। ভিটামিন B6 এর কি পাইরোডক্সিন। আচ্ছা, ভিটামিন B9 এর কি ফলিক অ্যাসিড। আচ্ছা, B7 এর একটা ছিল রে, B7 এর হচ্ছে বায়োটিন, B9 এর ফলিক অ্যাসিড, আর B12 এর হচ্ছে সাইনোকোবালামিন। দেখো এর কেমিক্যাল নামের মধ্যে কোবালামিন কথাটা আসছে না, এই কোবাল। তাহলে কোন ভিটামিনের অভাবে মানবদেহে কোবাল নামক খনিজের বা মিনারেলসের অভাব দেখা যায়? ভিটামিন B12। তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে B12 12টা আছে, কিন্তু সবাই বলে দিবে যে 12টা আছে, 12টা নেই। তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কটা ভিটামিন রয়েছে? 12টা কিন্তু নেই, অপশন দেওয়া থাকবে 12টি, কিন্তু অ্যাকচুয়ালি থাকবে আনসার 8টি হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে? রাজ্যের শাসন ব্যবস্থার কথা বলা হচ্ছে এবং শাসনতান্ত্রিক ক্ষমতার কথা বলা হচ্ছে, ভালোভাবে প্রশ্ন করতে হবে। অপশন বলছে মুখ্যমন্ত্রী, নাকি বিধানসভার অধ্যক্ষ, নাকি রাজ্যপাল, নাকি রাষ্ট্রপতি? বল। হ্যাঁ, আমি বারবার যখন সংবিধানটা আলোচনা করেছি তখন বলেছি দুটো পদ হয়, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক, একটা শাসনতান্ত্রিক। কেন্দ্রের যদি বলা হয় নিয়মের দিক থেকে প্রধান কিন্তু রাষ্ট্রপতি, কিন্তু শাসনের দিক থেকে প্রধান হলে প্রধানমন্ত্রী। অপরপক্ষে রাজ্যের ক্ষেত্রে যে শাসনের দিক থেকে প্রধান বলা হয় মুখ্যমন্ত্রী, আর যদি বলা হয় কি নিয়মের দিক থেকে প্রধান হচ্ছে রাজ্যপাল। আচ্ছা, ভারতীয় সংবিধানে রাজ্যপালকে 153 এবং 154 ধারাতে বলা হয়েছে রাজ্যপাল সম্পর্কে, আর প্রধান মুখ্যমন্ত্রী সম্পর্কে সম্ভবত 164 নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়েছে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, উজ্জয়িনী শহর। আচ্ছা, উজ্জয়িনী কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে কিন্তু রয়েছে, এবং উজ্জয়িনীটা কি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনী, তাই তো। এই উজ্জয়িনীটা কোথায় আছে? মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত। এই উজ্জয়িনী শহরটা কোন নদীর তীরে অবস্থিত? নদী তীরবর্তী শহর থেকে কিন্তু খুব পরীক্ষায় প্রশ্ন আসে, সেখান থেকে প্রশ্ন রেখেছি। তাহলে উজ্জয়িনী শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশন বলছে মুসি নদী, নাকি সবরমতী, নাকি সিপ্রা, নাকি সরয়ু? পারবি? সিপ্রা নদীর তীরে কিন্তু উজ্জয়িনী শহরটি অবস্থিত। আচ্ছা, মুসি নদীর তীরে কি অবস্থিত? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে। সবরমতী নদীর তীরে আহমেদাবাদ, যেটাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা, আর সরয়ু নদীর তীরে অযোধ্যা। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরয়ু। ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার্স এ প্রশ্ন এসেছিল যে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তাহলে অযোধ্যা সরয়ু নদীর তীরে, মুসি নদীর তীরে কি হায়দ্রাবাদ, সবরমতী নদীর তীরে আহমেদাবাদ, আর তোর হচ্ছে সিপ্রা নদীর তীরে আছে মধ্যপ্রদেশের উজ্জয়িনী, যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অর্থকারী ফসল? অর্থকারী ফসল দু ধরনের ফসলকে ভাগ করা যায়, যদিও আমরা ওই সময় অনুযায়ী করছি না, আমরা মেনলি ইনকাম বা জীবন ধারণের জন্য যে বিষয়গুলো সেটা দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে খাদ্য ফসল, একটা অর্থকারী ফসল। খাদ্য ফসল কি? আমরা যে সমস্ত ফসলগুলো প্রধানত
মাথায় রাখবি প্রধানত খাবার হিসাবে বা জীবন ধারণের জন্য আমরা রোপণ করি সেই ফসলগুলোকে বলবো কি খাদ্য ফসল। আর যে সমস্ত ফসলগুলোকে প্রধানত কি আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে কিন্তু বা বাণিজ্য করার উদ্দেশ্যে আমরা চাষাবাদ করি সেগুলোকে বলে কি অর্থকারী ফসল। তাহলে প্রধানত কেন বলছি, দেখ আমরা যে ভুট্টা কি এক ধরনের খাদ্য ফসল, তাহলে কি ভুট্টা আমরা কোথাও মানে এক্সপোর্ট করি না, করি তো। প্রধানত ওয়ার্ডটা দেখতে হয় প্রধানত, হ্যাঁ। আচ্ছা তাহলে কোনটি অর্থকারী ফসল? অপশন বলছে গম নাকি ধান নাকি পাট নাকি ভুট্টা, বল। পাট। আমরা পাট যখন পাট শিল্প করেছিলাম তখন দেখেছিলাম যে পাট একটি অর্থকারী ফসল, মানে কি এই ফসলটা মেনলি করা হয় কিসের জন্য, বাণিজ্যিক উদ্দেশ্যে, ঠিক আছে। সেই সমস্ত ফসলগুলো কি বলবো অর্থকারী ফসল। আচ্ছা অর্থকারী ফসল আরো কিছু এক্সাম্পল মাথায় রাখবি, পাট হলো, তারপরে তোর হচ্ছে চা কফি। আচ্ছা চা কফি অর্থকারী যেমন ফসল, তার পাশাপাশি কিন্তু বাগিচা কৃষিরও কিন্তু একটা উদাহরণ। তাহলে চা কফি, তৈলবীজ, তামাক, হ্যাঁ, তারপরে রবার, আখ, আর এদিকে তোর পাট পেলাম। এই সাতটা কিন্তু মাথায় রাখবি অর্থকারী ফসল, হলো। আচ্ছা নেক্সট প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছে? ইন্ডিকা এটা সকলেরই পারা উচিত। অপশন বলছে মেগাস্থেনিস নাকি ফাহিয়েন নাকি ইউএন সাং নাকি ইবন বতুতা, বল। মেগাস্থেনিস। হ্যাঁ মেগাস্থেনিস কোন দেশের লোক ছিল? গ্রিস দেশের লোক ছিল, তাই তো। আচ্ছা আলেকজান্ডার কি না ভারতের ওই উত্তর পশ্চিম অঞ্চলটা কিন্তু মানে জয় করেছিল, কিন্তু ভারতে আসার মানে সাহস কেন পায়নি না, সেই সময় কিন্তু ভারতের অর্থাৎ মগধেতে, যেটা পাটলিপুত্র নাম, সেখানে কিন্তু ধননন্দ রাজত্ব করত। ধননন্দ খুব শক্তিশালী রাজা ছিল। আর আলেকজান্ডার মানে দেখে যে ধননন্দ সম্পর্কে এত শুনেছে যে এত খতরনাক বা লোক, হ্যাঁ, আলেকজান্ডার কি করলো না ভারত আর এদিকে না এসে আবার পুনরায় চলে যাচ্ছিল। এবং ভারতের যে অংশটা বা ভারতের উত্তর পশ্চিম অংশর যে অংশগুলো জয় করেছে সেখানে একজন গভর্নরকে বসিয়ে দিয়ে গেছিল, তার নাম হচ্ছে সেলুকাস নিকেটর। সেলুকাস নিকেটরকে আলেকজান্ডার বললো আমি চলে যাচ্ছি, তবে তুমি এই জায়গাটাকে শাসন করবে। আবার ধননন্দর পর আমরা জানি যে মৌর্য বংশ আসছে, তাই তো। এই মৌর্য বংশ যখন চন্দ্রগুপ্ত মৌর্য যখন রাজত্ব করছে তখন কি ওই সেলুকাস নিকেটর কিন্তু মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিল এবং সে কি না ইন্ডিকা নামক গ্রন্থটি রচনা করেছিল, বুঝতে পারলি। আচ্ছা অপশন দ্বিতীয় বলছে ফাহিয়েন। ফাহিয়েন কার সময় এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ফাহিয়েন কোথা থেকে এসেছিল? আচ্ছা দন্তন্য দিয়ে ম্যাক্সিমাম দেখবি চীন দেশ থেকে আসে, তাই ফাহিয়েন চীন দেশ থেকে এসেছিল। সে একটি বই লিখেছিল, তার নাম ফো কুও কিং। তাহলে ফো কুও কিং গ্রন্থটি কে রচনা করেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসা ফাহিয়েন রচনা করেছিল। আচ্ছা ইউয়েনসাং কি না হর্ষবর্ধনের সময় ইউয়েনসাং এসেছিল, কি রচনা করেছিল? সি ইউ কি। তার গ্রন্থটির নাম কি হর্ষবর্ধনের সময় এসেছিল? ইউয়েনসাং। ইউয়েনসাং এর লেখা গ্রন্থের নাম কি? সি ইউ কি। আচ্ছা নেক্সট ইবন বতুতা। ইবন বতুতা মরক্কো থেকে এসেছিল, কার সময় এসেছিল? মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিল, হলো। আচ্ছা সে কি লিখেছিল? কিতাবুল রাহেলা। কিতাবুল রাহেলা গ্রন্থটিকে রেখেছে ইবন বতুতা, যিনি মরক্কো থেকে এসেছিলেন। আচ্ছা নেক্সট প্রশ্ন, প্রথম কোন বাঙালি লেখক জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? অপশন বলছে বিষ্ণুদেব নাকি আশাপূর্ণা দেবী নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি জি শঙ্কর কুরু, বল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমি কেন বললাম বাঙালি? যদি আচ্ছা জ্ঞানপীঠ পুরস্কার কি ভারতের সাহিত্যে যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয় সবচেয়ে বড় পুরস্কার কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার ভারতের। আচ্ছা সর্বপ্রথম কে পেয়েছিল? জি শঙ্কর কুরু। 1965 সাল থেকে দেওয়া হচ্ছে। সর্বপ্রথম পেল জি শঙ্কর কুরু, যিনি মালায়ালাম ভাষার কবি ছিলেন। তাহলে তিনি বাঙালি হলো না? তাহলে 1965 সালে প্রথম পাচ্ছে জি শঙ্কর কুরু, কিন্তু তিনি তো বাঙালি নন, তিনি মালায়ালামের সাউথের। তাহলে প্রশ্ন বলেছে বাঙালি। তার পরের বছর অর্থাৎ 1965 পরের বছরই 1966 পেল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কোন লেখার জন্য পেল? গণদেবতা। গণদেবতা উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি ভারতের সাহিত্যের সর্বোচ্চ বড় সম্মান
জ্ঞানপীঠ পুরস্কার পান এবং উনি হচ্ছে ভারতের প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। আচ্ছা, আশাপূর্ণা দেবীটা কি 1976-তে পেয়েছিল, তাই তো? 1976-তে পেয়েছিল। আর সে কি প্রথম মহিলা তো প্রথম প্রতিশ্রুতি জন্য উপন্যাসটার জন্য পেয়েছিল। আর বিষ্ণুদেব কি না, বিষ্ণুদেব হচ্ছে দ্বিতীয় বাঙালি। যদি বলা হয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক দ্বিতীয় বাঙালির নাম, তখন বিষ্ণুদেব করব। আর যদি প্রথম বাঙালি বলে তখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, উপন্যাসের নাম গণদেবতা। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? খুব ভালো প্রশ্ন। কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? অপশন বলছে -1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি সি, নাকি 4 ডিগ্রি সি, নাকি 0 ডিগ্রি সি, নাকি 100 ডিগ্রি সেন্টিগ্রেড? পারবি? 4 ডিগ্রি হ্যাঁ, মাথায় রাখবি 4 ডিগ্রি হবে, মাইনাস টাইনাস কিচ্ছু হবে না, 4 ডিগ্রি হবে। আর ইউনিট হচ্ছে কি সেলসিয়াস হবে, ফারেনহাইট হবে না বা কেলভিন হবে না। বিষয়টা কি দেখ, আমরা জানি কোনো বস্তুকে যখনই আমরা উত্তপ্ত করব, সেই বস্তুর মধ্যে থাকা কি মলিকিউলস বা অণুগুলোকে চারিদিকে ছোটাছুটি করতে শুরু করে দেবে। যখনই ছোটাছুটি করবে কি তার মধ্যে আয়তন বৃদ্ধি পাবে। আর আমরা জানি আয়তন বৃদ্ধি পেলে কি ঘনত্ব হ্রাস পায়, কারণ আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তাহলে দেখ, যখনই আমরা টেম্পারেচার বাড়াচ্ছি তাহলে কি হওয়ার কথা না, আয়তন বৃদ্ধি হওয়ার কথা, ঘনত্ব কমে যাওয়ার কথা। মানে গ্রাফটা একটা হলে এভাবে স্ট্রেট উঠে যাবে বা স্ট্রেট এভাবে নামবে, কিন্তু জলের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম ঘটনা ঘটে থাকে। ঘনত্ব কেসটা কি হয় না, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত যখন আস্তে আস্তে বাড়ছে, তখন আস্তে আস্তে জলের ঘনত্ব আস্তে আস্তে বাড়বে। 4 ডিগ্রি যখন হবে তখন সর্বোচ্চ হবে, 4 ডিগ্রি থেকে জলের ঘনত্ব আবার আস্তে 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 কমে যাবে। আর ঘনত্বের কেসটা কি না, 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের ঘনত্ব আস্তে 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 বাড়বে। আর 4 ডিগ্রি থেকে আবার যত আরো 100 ডিগ্রি পর্যন্ত যত ডিগ্রি যাব, তাপমাত্রা কিন্তু এই ঘনত্ব কিন্তু কমে যাবে। অর্থাৎ তাপমাত্রার সাথে ঘনত্ব যদি গ্রাফটা আমরা অঙ্কন করি, এবার উত্তল আকার দেখতে পাবো, বুঝতে পারলি? উত্তল। আর এই বললাম কি না, তাপমাত্রা তো ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে যদি ঘনত্বর সাথে যদি উষ্ণতাটা এমনি উত্তল হয়, তাহলে নিশ্চয়ই আয়তনটা নিশ্চয় অবতল হবে। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা আয়তন আস্তে আস্তে কমবে, 4 ডিগ্রি থেকে আবার আয়তন বাড়বে। বুঝতে পারলি? তাহলে মাথায় রাখবি, তরল পদার্থের অর্থাৎ জলের 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত ঘনত্ব আস্তে 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 বৃদ্ধি পাবে, 4 ডিগ্রির পর আস্তে আস্তে ঘনত্ব কমবে। আয়তন কি 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আয়তনটা কমবে, আবার 4 ডিগ্রির পর কিন্তু আয়তন বৃদ্ধি পাবে। হলো। নেক্সট প্রশ্ন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস কাকে বলা হয়? এই আমরা যত শাস্ত্রীয় বা ক্লাসিক্যাল ড্যান্স বা ক্লাসিক্যাল সংগুলো, তার উৎস কাকে হিসাবে বর্ণনা মানে গ্রহণ করা হয়? অপশন বলছে সামবেদ, নাকি যজুর্বেদ, নাকি অথর্ববেদ, নাকি ঋগ্বেদ? এটা সকলেই পারবি, বল। সামকে বলা হয় সঙ্গীতের, মানে ওখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, সামবেদ, তাহলে সামবেদ অ্যাসোসিয়েটেড উইথ মিউজিক। আচ্ছা, ঋগ্বেদ কি না গায়ত্রী মন্ত্র, সূর্যালোকের দেবী সাবিত্রীর উদ্দেশ্যে কি গায়ত্রী মন্ত্র কিন্তু বর্ণনা করা রয়েছে ঋগ্বেদে। আচ্ছা, যজুর্বেদ কি না যজুর্বেদে পুরোহিতরা কিভাবে যজ্ঞ করবে, কি কি মন্ত্র বলবে, যজ্ঞের নিয়ম কেমন কি হবে, এগুলো সব কিন্তু যজুর্বেদে কিন্তু রয়েছে। আর অথর্ববেদে কি মানে ব্ল্যাক ম্যাজিক, মানে কালা জাদু, তারপরে চিকিৎসা শাস্ত্র, এগুলো কিন্তু বলা হয়েছে অথর্ববেদেতে। আচ্ছা, এই বেদগুলোর মানে বেদের 4টি ভাগ, প্রতিটা বেদের কিন্তু আবার একটু করে উপবেদ রয়েছে। এই উপবেদগুলো থেকেও প্রশ্ন আছে। আচ্ছা, ঋগ্বেদের উপবেদ মাথায় রাখবি আয়ুর্বেদ। এই যে আমরা আয়ুর্বেদ নিয়ে এখন বিরাট করছি না, হারবাল, এই আয়ুর্বেদরা কিন্তু ঋগ্বেদের উপবেদ। আচ্ছা, সামবেদের কি না সামবেদের উপবেদ হচ্ছে সাম মানে কি বললাম গান, তাহলে গান থেকে মাথায় রাখবো গান্ধর্ব। তাহলে সামবেদের উপবেদের নাম কি গান্ধর্ব। আচ্ছা, যজুর্বেদের উপবেদের নাম হচ্ছে কি, যজুর্বেদ হচ্ছে ধনুর্বেদ। যজুর্বেদের উপবেদ হলো কি ধনুর্বেদ, আর অথর্ববেদের হচ্ছে শিল্পবেদ। হলো। এবার বলে দিচ্ছি দেখ, ঋগ্বেদের উপবেদ হচ্ছে কি আয়ুর্বেদ, সামবেদের উপবেদ হচ্ছে গান্ধর্ববেদ, যজুর্বেদের হচ্ছে ধনুর্বেদ, আর অথর্বর হচ্ছে কি শিল্পবেদ। আচ্ছা, যজুর আর হচ্ছে ধনুর, র র পাচ্ছি, এবার মাথায় রাখতে পারিস। গান্ধর্ব গান, আর সঙ্গীতের সাম, তাহলে সাম হচ্ছে এটা।
আচ্ছা, নেক্সট প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবনী নামক যে একটা পত্রিকাটা, সেই পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন বলছে কৃষ্ণকুমার মিত্র, নাকি বঙ্গবান্ধব উপাধ্যায়, নাকি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, নাকি বি.জি. তিলক? বল। কৃষ্ণকুমার মিত্র। আচ্ছা, এই কৃষ্ণকুমার মিত্রের এই সঞ্জীবনী পত্রিকাটার গুরুত্ব কখন বেশি দেখা যায় জানিস? যখন স্বদেশী আন্দোলন বা বয়কট আন্দোলন হচ্ছিল, সেই স্বদেশী আন্দোলনের সময় কিন্তু এই কৃষ্ণকুমার মিত্রের রচিত যে তোর সঞ্জীবনী পত্রিকার সবচেয়ে বেশি গুরুত্বটা বোঝা গিয়েছিল। আচ্ছা, বঙ্গবান্ধব উপাধ্যায় কোন মানে পত্রিকার সম্পাদনা করতো? মাথাটা কি সন্ধ্যা, তাহলে সন্ধ্যা পত্রিকার সম্পাদনা কে করেছিল? বঙ্গবান্ধব উপাধ্যায়। ওখানে কি নিয়ে হতো? সমাজ সংস্কৃতি এইসব নিয়ে কিন্তু ওই মানে পত্রিকাতে প্রকাশিত হতো। আচ্ছা, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কি? হিন্দু প্যাট্রিয়ট। ওখানে কি না, নীল চাষীদের কি দুঃখ দুর্দশার কথা কিন্তু সেখানে বর্ণনা করা হতো বা তুলে ধরা হতো। আচ্ছা, বি.জি. তিলক কি? বাল গঙ্গাধর তিলকের দুটো ইম্পর্টেন্স রয়েছে কি কি পত্রিকা, একটা হচ্ছে মারাঠা আর একটা কেশরী। কেশরীটা কি মারাঠা ভাষায় রচিত, আর মারাঠাটা কি ইংরেজি ভাষা বা ইংরেজ ভাষায় রচিত ছিল। আচ্ছা, আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু রয়েছে? এটা কিন্তু ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন। ক্লোরোফিলে কোন ধাতু রয়েছে? মাথায় রাখতে হবে ধাতু বলেছে, আগে আমাদেরকে শিখতে হবে যে ধাতু কোনগুলো আর অধাতু কোনগুলো, ঠিক আছে? তাহলে অপশন কি কি? লোহা, দোস্তা, ম্যাগনেসিয়াম, নাকি অ্যালুমিনিয়াম? এই প্রশ্নের আনসার তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি আমাদের এই প্র্যাকটিস সেট বা প্রশ্নগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ক্লাসে।